কিছুই সিস্ট করা হয়নি, কিন্তু তবু তৃণমূলের তরফ থেকে বা আইপ্যাকের তরফ থেকে বা যেটা অভিযোগ আসছে বারবার করে কোর্টে, যে সমস্ত নথি নিয়ে গিয়েছে তার সারবত্তা নিয়েও প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ একাধিক জায়গায় প্রশ্ন আছে। আমাদের সঙ্গে শামীম আহমেদ সাহেব রয়েছেন। আমি প্রথম চেষ্টা করেছিলাম যে আইনি স্বচ্ছতা নিয়ে শামীম সাহেবের থেকে জানবার জন্য, কিন্তু সংযোগে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি জিজ্ঞেস করতে পারিনি। বিরতির পর বিজেপি মুখপাত্রের কাছে যাওয়ার আগে একেবারে স্বচ্ছভাবে আজকের আইনি অবস্থান সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে আমি শামীম আহমেদের থেকে জানব। ফিরে আসলাম আলোচনায়। শামীম আহমেদ, শামীমদা, আজকে শুধু জানবো যে আজকে অবজারভেশনটা দেখা গেল তার সারবত্তাটা ঠিক কোথায়। আপনার আগে আমি সুদীপকে জিজ্ঞেস করলাম, তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, যুব নেতা, সে যেটা জানালো সেটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে মেলাইন করবার জন্য তৃণমূল কংগ্রেসকে ইডি পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কি, মানে তার যে অবজারভেশন, তাতে কি এই ইঙ্গিতটা কোথাও ধরা পড়লো? দেখুন, সহজ কথা বুঝে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা থেকে, যে ইডি তারা তল্লাশি অভিযানে এলো, তাদের কাছে সেই প্রোটেকশন নিয়ে এলো না যেখানে বাইরের লোক ঢুকে পড়লো। এবং সিজ করার কথা ছিল ইডির, সিজ করলে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সঙ্গে থাকলো রাজ্যের পুলিশ। তারা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল রাজ্যের পুলিশ, তুমি যখন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল। উত্তর দিচ্ছে আর মুখপাত্র বসুক না, না উনি তো বলবে, উনি তো আইনের কথা বলবে। ধরো একটা মিনিট ধৈর্য ধরো। আচ্ছা ধরলাম, বলুন শামীম দা, বলুন প্লিজ। কিন্তু দেখা গেল যে রাজ্যের পুলিশ অভিযোগ দায়ের করছে ইডির বিরুদ্ধে। খুব সঙ্গত কারণেই সুপ্রিম কোর্ট স্টে দিল। এটা এই যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ যে আইন মোতাবেক কাজ করছে না, রাজ্যের যে কোনো প্রান্তে মানুষের কাছে যান একই কথা বলবে। রাজ্যের যে কোনো প্রান্তে মানুষের কাছে যান, তাদের জিজ্ঞাসা করবেন যে যদি পুলিশ কোনো তল্লাশি অভিযানে যায়, সেখানে যদি পুলিশের কাছে পুলিশ বাধাপ্রাপ্ত হয়, তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে কিনা। সবাই বলবে যে হ্যাঁ অ্যারেস্ট করবে। ফলে একথা বুঝে নিতে অসুবিধা নেই যে ওই দিন ওই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে পুলিশরা তাকে সাহায্য করেছিল তাদের সকলের গ্রেপ্তার করার কথা ছিল ওইখানেই। কিন্তু উনি গ্রেপ্তার হননি, উনি বাইরে এসে বক্তৃতা দিয়েছেন। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন যে আইন মেনে, দেশের সংবিধান মেনে রাজ্যের মধ্যে তিনি শাসনভার পরিচালনা করবেন। তিনি নিজে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। তাহলে আসলে ঘুরপথে উনি রাষ্ট্রপতি শাসনকে ইনভাইট করছেন। এবং একটা পরিস্থিতি যেখানে কয়লা চুরি গেছে, কয়লা মানে কি? কয়লা মানে হচ্ছে দেশের সম্পদ। সেই সম্পদ যদি আর্টিকেল 39 পড়ি সংবিধানের, তাহলে সেই সম্পদ ব্যবহার করার কথা ছিল দেশের জনগণের স্বার্থে। আর যদি সিবিআই এবং শামীম সাহেব, আজকে তো কয়লা চুরি নিয়ে শুনানি ছিল না। আপনি আমাকে শুধু মানে টেকনিক্যাল জায়গাটা একটু ধরিয়ে দিন, কারণ যেহেতু আপনি আইনজীবী, আইন সম্পর্কে আমাদের অনেকের চাইতে আপনি অনেক বেশি জ্ঞাত। আমি সেই জন্য বলতে চাইছি, আজকে যেটুকু অবজারভেশন সুপ্রিম কোর্ট দিলেন, তার মধ্যে থেকে কি নির্যাস বেরিয়ে আসছে, এবং আগামী দিনে যারা সাংবিধানিক বা প্রশাসনিক বিভিন্ন স্টেচারে রয়েছেন তাদের জন্য কি বিপদ ঘনীভূত হলো, নাকি ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যাবে পরবর্তী সময়? কি মনে হয়? দেখুন, সুপ্রিম কোর্ট কি করবে সেটা সুপ্রিম কোর্ট, মানে আদালতের উপরে মানুষের ভরসা দিন দিন কমেছে আদালতের বিভিন্ন জাজমেন্টে। আমরা যদি আইনের নিরিখে বিচার করতে বলেন আমাকে, আমি বলবো যে সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যুক্তিসঙ্গত নির্দেশ। কারণ কলকাতা পুলিশের যে এফআইআর দায়ের করেছিল তা সাসটেন করার কথা নয়, এবং আগামী দিনে তা বাতিলযোগ্য বলেই আমার মনে হয়। ফলে সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড করে দিতে পারে সবকটা এফআইআরই। একই সঙ্গে কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এফআইআরের বা যে তদন্তের জন্যে ইডি প্রার্থনা করেছে, আমি বলবো ইডির অনেকদিন আগেই, যেদিন ঘটনা ঘটেছে সেদিনই এফআইআর করা উচিত ছিল, করেনি। সুপ্রিম কোর্ট আলটিমেটলি নির্দেশ দেওয়া উচিত যাতে যারা সাংবিধানিক পোস্টে আছে তাদের জন্য মেসেজ যে আপনি ওই পোস্টে থেকে এই কাজ কখনোই করতে পারেন না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হয় সেই ধরনের কেস রুজু করা
ইমিডিয়েটলি না, প্রয়োজন। কিন্তু এবং সেই শামীম সাহেব, ব্যবস্থার সঙ্গে একটা আগামী জায়গায় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে এক হচ্ছে আইপ্যাক আর তৃণমূলের পার্টি অফিসের মধ্যে কোনো পার্থক্য নেই, তৃণমূলের অবস্থান এটা পরিষ্কার। দ্বিতীয়ত তৃণমূল বলছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি, গিয়েছিলেন দলের চেয়ারম্যান। আজকে বারবার করে সুপ্রিম কোর্টে পার্টি চেয়ারম্যান কথাটা তৃণমূলের বা আইপ্যাকের পক্ষের বা মমতা ব্যানার্জির পক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন যে শি ওয়েন্ট দেয়ার লাইক অ্যাজ ট্রিটেড অ্যাজ এ চেয়ারম্যান অফ পার্টি, তিনি সিএম হিসাবে যাননি। এই ব্যাপারটাও কিন্তু তোলা হয়েছে সেখানে। তৃণমূল এইটা পরিষ্কার করে দিচ্ছে যে তিনি দলনেত্রী হিসাবে দলের সম্পত্তি বাঁচাতে গিয়েছিলেন। হ্যাঁ, এর উত্তরটা হচ্ছে, হ্যাঁ, এটার উত্তর হচ্ছে খুব সহজভাবে বুঝে নিতে হবে যে ধরুন একজন সাধারণ আমাদের নাগরিক, তিনি কোথাও একটা তল্লাশি অভিযান চলছে, সেখানে ঢুকে পড়লেন, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে কেস রুজু হবে কিনা, তিনি সেখান থেকে যা সিজ করা হয়েছিল সেগুলো ছিনিয়ে নিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি বিধিতে কেস রুজু হবে কিনা। তাহলে না, এবার আমার প্রশ্ন তাহলে সেই ক্ষেত্রে কি এই ধরনের মামলা জনিত পদক্ষেপ পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে নেওয়া হতে পারে? তাহলে নিঃসন্দেহে নিতে হবে, মানে যদি দেশের সংবিধানকে বাঁচাতে হয়, দেশের আইনকে বাঁচাতে হয়, দেশের আইনের পথে যদি জাজমেন্ট দিতে হয়, তাহলে অবশ্যই তাই করতে হবে। মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি রাজ্য পুলিশ না থাকতো তাহলে উনি ওখানে প্রবেশ করতেই পারতেন না। মুখ্যমন্ত্রী যদি সাধারণ নাগরিক হতেন, যদি তৃণমূল সুপ্রিমো হতেন, তাহলে তার সঙ্গে রাজ্য পুলিশ যেত না। ফলে তিনি সাধারণ নাগরিক হিসেবে যাননি, তৃণমূলের সুপ্রিমো হিসেবেও যাননি, তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ওখানে গেছেন। ফলে আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি বলছেন যে যদি দলের চেয়ারম্যান হিসেবে যেতেন তাহলে সিপি বা ডিজি তারা সঙ্গে যেতেন না। এই জায়গাটা একটা আইনের বড় জায়গা রয়েছে, যেটা হয়তো পরবর্তী দিন আরো প্রকট হতে পারে বা এই বিষয়ে আরো বেশি সংশয় বাড়তে পারে। আপনি সঙ্গে থাকুন, আরেকবার আমি আপনার কাছে আসবো। সুপ্রিয়, কিভাবে দেখছো বিষয়টাকে? দেখো, প্রথমত দুজনের বক্তব্য আমি এখানে শুনলাম। প্রথমত কোর্টের অবজারভেশনের কিছু অংশ শামীমদার মুখে শুনলাম বটে, কিন্তু অনেকক্ষণ পরে। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের আছে মূল যে অবজারভেশন, সেই অবজারভেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন, যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণে তারা বলেছেন যে তল্লাশি অভিযানে পুলিশের যে ভূমিকা ছিল সেটা গুরুতর প্রশ্নের মুখে পড়ার মতো এই স্ট্যাচারে পড়ে। সুতরাং প্রথমেই এটা বুঝতে হবে যে পুলিশ যে কাজটা, কেন্দ্রীয় যে এজেন্সি তাদের কাজে বাধা দান করেছে, এটা বলাই বাহুল্য। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা করেছে, ইডির পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছিল, যতদূর আমি জানি, সেই সাবমিশনে একজন মুখ্যমন্ত্রী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিলাম, স্ট্যাচারটা মুখ্যমন্ত্রী, তিনি দলনেত্রী হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আমার তাদের দেখার দরকার নেই।